আজকে হচ্ছে আমাদের লেকচার 2 এবং আজকের লেকচারটা হচ্ছে একটা রিভিউ লেকচার ক্রিস্টালোগ্রাফির উপর। এবং এই লেকচারে কয়েকটা মেটেরিয়াল আছে যেগুলো হয়তো তোমরা আগে পড়াশোনা করছো বা তোমাদের জানা আছে। তো আমি আজকের লেকচারে মাঝে মাঝেই কিছু কোয়েশ্চেন করব, তোমরা একটু রিপ্লাই দিবা যে এই জিনিসগুলো তোমরা জানো যে সেটা আমাকে বুঝাবা। ঠিক আছে, একটু রেসপন্স করবা। আমরা এখন 7 জনের মতো আছি, অসুবিধা নেই, আস্তে আস্তে সবাই জয়েন করবে, আমরা শুরু করে দিচ্ছি। আচ্ছা, তাইলে এই চ্যাপ্টারটা হচ্ছে স্ট্রিটম্যানের বইয়ের চ্যাপ্টার 1, এবং স্ট্রিটম্যানের বই ছাড়াও আমি হচ্ছে আরো দুই একটা জায়গা থেকে কিছু কিছু মেটেরিয়াল কালেক্ট করছি। তো স্লাইডে মোটামুটি যতটুকু আছে এতটুকু তোমরা ভালো মতো পড়াশোনা করলেই হবে। আচ্ছা, এখানে দেখো, প্রথমে আমাদের যেটা জানতে হবে যে অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটমস ইন সলিড মেটেরিয়ালস। অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটমস বলতে আমরা বুঝতেছি যে ধরো একটা সলিড মেটেরিয়াল যদি তুমি নেও এবং ওই সলিড মেটেরিয়ালটাকে যদি তুমি অ্যানালাইসিস করো, তাহলে দেখবা যে এটা একটা নির্দিষ্ট ক্রিস্টাল স্ট্রাকচার ফলো করতেছে। এবং ওই ক্রিস্টাল স্ট্রাকচারের মধ্যে আমরা জানি কি থাকবে, ওখানে হচ্ছে একটা লেটিস স্ট্রাকচার থাকবে, এবং সেইখানে হচ্ছে লেটিস স্ট্রাকচারের মধ্যে সুনির্দিষ্ট কিছু পয়েন্ট থাকবে। ওই পয়েন্টগুলোর মধ্যে হচ্ছে অ্যাটমের প্লেসমেন্ট হবে এবং সেই অনুযায়ী টোটাল স্ট্রাকচারটা গড়ে উঠবে। তাহলে এই কোন কোন জায়গায় অ্যাটমের প্লেসমেন্ট গুলো আছে সেগুলো আমাদের জানা জরুরি কেন? কারণ আমাদের বেশ কিছু সিদ্ধান্ত নিতে হয়, এই সিদ্ধান্তগুলা এই অ্যাটমের প্লেসমেন্টের উপর ডিপেন্ডেন্ট। এই জন্য আমরা যদি জানতে পারি যে একটা মেটেরিয়ালের মধ্যে এক্সাক্ট কোন কোন লোকেশনে অ্যাটম পাওয়ার সম্ভাবনা আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ওই মেটেরিয়ালটার বিভিন্ন রকমের ক্যারেক্টারিস্টিক্স যেগুলো আছে সেগুলোকে কন্ট্রোল করতে পারবো। এই জন্য প্রথমে আমাদেরকে এই জিনিসটা একটু জানতে হবে। তারপরে আমাদেরকে যেটা জানতে হবে যে ক্লাসিফিকেশন অফ ক্রিস্টাল লেটিস। আমরা জানি যে ক্রিস্টাল সিস্টেমটাকে টোটাল 7 ভাগে ভাগ করা যায়, এবং লেটিস স্ট্রাকচার গুলা বেসিক্যালি 14 রকমের হয়। এবং এই ক্লাসিফিকেশনটা আমরা দেখবো, আমাদের জন্য সবগুলাই প্রয়োজন না, আমাদের জন্য শুধুমাত্র এই সেমিকন্ডাক্টর মেটেরিয়াল যে স্ট্রাকচার গুলো ফলো করে সেগুলো হচ্ছে আমাদের জন্য প্রয়োজন, বাকিগুলো আমরা জাস্ট জানবো যে আছে, কিন্তু আমাদের জন্য ওগুলো ইউজফুল না। এবং এগুলাকে কিভাবে অ্যানালাইসিস করা যায়, যেমন আমি একটা স্ট্রাকচার নিলাম, সেই স্ট্রাকচারটার মানে ধরো নাম হচ্ছে বিসিসি, মানে হচ্ছে ধরো বডি সেন্টার্ড কিউবিক ক্রিস্টাল স্ট্রাকচার। তাহলে এই বডি সেন্টার্ড কিউবিক নামটা কেন আসলো? এই বিসিসি স্ট্রাকচারের ক্ষেত্রে আমার হচ্ছে অ্যাটমিক নাম্বার অনুযায়ী আমার অ্যাটমের প্লেসমেন্টটা কিভাবে হবে, বা বিসিসি এর ক্ষেত্রে আমার অ্যাটমিক প্যাকিং ফ্র্যাকশনটা কিভাবে হবে, এই ক্যালকুলেশন গুলো কিভাবে হবে, এগুলো আমাদের অ্যানালাইসিস করে দেখতে হয়। আচ্ছা, তারপরে আমাদের আরেকটা যেটা জিনিস জানতে হয় যে সেমিকন্ডাক্টর মেটেরিয়াল গুলা যে ক্রিস্টাল স্ট্রাকচার ফলো করে, এগুলো আমাদেরকে আসলে মানে ম্যাক্সিমাম জানতে হবে, যে লার্ন অ্যাবাউট দ্য ক্রিস্টাল স্ট্রাকচারস অফ সেমিকন্ডাক্টর। যেমন সেমিকন্ডাক্টর মেটেরিয়াল গুলা মূলত দুই রকমের ক্রিস্টাল স্ট্রাকচার ফলো করে। একটা হচ্ছে ডায়মন্ড ক্রিস্টাল স্ট্রাকচার, আর আরেকটা হচ্ছে জিঙ্ক ব্লেন্ড ক্রিস্টাল স্ট্রাকচার। তাহলে এই ডায়মন্ড ক্রিস্টাল স্ট্রাকচার বা জিঙ্ক ব্লেন্ড ক্রিস্টাল স্ট্রাকচার কিন্তু হচ্ছে কিউবিক সিস্টেম থেকে আসে। নর্মাল যে কিউবিক সিস্টেমটা আছে সেখান থেকে ডায়মন্ড এবং জিঙ্ক ব্লেন্ড ক্রিস্টাল স্ট্রাকচারটা পাওয়া যায়, কিন্তু এদের স্ট্রাকচার গুলো আবার গঠনগত দিক থেকে একটু ডিফারেন্ট হবে। এইটার কিছু সুনির্দিষ্ট ক্যারেক্টারিস্টিক্স আছে, জিঙ্ক ব্লেন্ডের কিছু নির্দিষ্ট ক্যারেক্টারিস্টিক্স আছে, ওগুলো আমরা ডিটেলসে আজকের ক্লাসে পড়াশোনা করব। আর একদম লাস্টে যে টপিকটা আছে, হাউ ক্রিস্টালস এন্ড সেমিকন্ডাক্টর ওয়েফার্স আর ম্যানুফ্যাকচার্ড, এটার উপর আমাদের একটা লেকচার হবে, লেকচার 4 ইনশাল্লাহ। সেখানে আমরা ডিটেলস জানতে পারবো যে ওয়েফার ফেব্রিকেশনটা কিভাবে হয়, এবং সেখান থেকে কিভাবে আমরা আইসি ফেব্রিকেশন ইউজ করতে পারি, ওয়েফার থেকে আবার কিভাবে আমরা আইসি ফেব্রিকেশনে ইউজ করতে পারি। এখানে একটা অনেকগুলো প্রসেস স্টেপ আছে, এগুলাকে আমাদের বুঝতে হবে। একটা থেকে একটা প্রসেস স্টেপ হয়ে ধরো এরকম 7-8টা প্রসেস পার হয়ে দেন হচ্ছে আমাদের ওয়েফার ম্যানুফ্যাকচারিংটা সম্ভব। তাইলে আজকের ক্লাসে হচ্ছে আমরা মূলত ক্রিস্টালোগ্রাফির মানে একদমই বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করব, যেগুলো হচ্ছে আমাদের পরবর্তীতে অন্যান্য জায়গায় রেফারেন্স হিসেবে ব্যবহার করা লাগবে। আচ্ছা, তাহলে গতকালকের ক্লাসে আমরা দেখছিলাম যে ক্রিস্টাল স্ট্রাকচার গুলা গঠনগত দিক থেকে 3 ভাবে বিভক্ত। একটা হচ্ছে ক্রিস্টালাইন স্ট্রাকচার, যদি এখানে হচ্ছে একটা নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্ট পাওয়া যায়। একটা হচ্ছে অ্যামরফাস, যদি নির্দিষ্ট কোনো অ্যারেঞ্জমেন্ট না পাওয়া যায়, মানে র্যান্ডম অ্যারেঞ্জমেন্ট। আর আরেকটা হচ্ছে পলিক্রিস্টালাইন, যেখানে ছোট ছোট অনেকগুলা ক্রিস্টালাইন রিজিয়ন পাওয়া যায়, এবং এগুলাকে মানে সেপারেশনের জন্য বাউন্ডারি দেওয়া থাকে। এই যে সেপারেশন পয়েন্ট গুলা, এগুলাকে বলা হয় হচ্ছে গ্রেইন বাউন্ডারি পয়েন্ট। তাহলে ক্রিস্টালাইন হচ্ছে নির্দিষ্ট প্যাটার্ন থাকবে,
অ্যামরফাস হচ্ছে যেখানে কোনো রকম প্যাটার্ন নাই, এবং পলিক্রিস্টালাইনের ক্ষেত্রে অনেকগুলা প্যাটার্ন থাকবে, অনেকগুলা প্যাটার্ন একসাথে করা থাকবে এবং একটা থেকে একটা একটু সেপারেট ওয়েতে থাকবে। এবং আমরা আলোচনা করছিলাম ডিপেন্ডিং অন সিচুয়েশন বা এক্সপেন্স আমরা আইদার ক্রিস্টালাইন মেটেরিয়াল ইউজ করতে পারি, অথবা অ্যামরফাস ইউজ করতে পারি, অথবা পলিক্রিস্টালাইন ইউজ করতে পারি। আমরা একই কাজের জন্য সবগুলাই ব্যবহার করতে পারি, কিন্তু যদি আমাদের জন্য কাজটা অনেক মানে কি বলে যে এক্সপেন্সিভ হইলে সমস্যা নাই, কিন্তু কোয়ালিটি মেনটেন করতে হবে, তাহলে আমরা ক্রিস্টালাইন ব্যবহার করব। আবার এমন যদি হয় যে না, দামে কম হইতে হবে মেটেরিয়ালটা, তাহলে আমরা অ্যামরফাস নিব, তাহলে আমাদের ওইভাবে করে চলে আসবে। আচ্ছা, তাহলে এখন আমরা যদি একটা ক্রিস্টাল স্ট্রাকচারকে 2D ফরমেশনে দেখি, এই এই যে আমাদের সামনে এখন যে ছবিটা আছে এটা হচ্ছে 2D ফরমেশন, অথবা একটা অ্যামরফাস মেটেরিয়ালকে 2D ফরমেশনে দেখি, তাইলে আমরা দেখব যে এখানে নির্দিষ্ট কিছু পয়েন্ট আছে। এই এই প্রত্যেকটা হচ্ছে নির্দিষ্ট কিছু পয়েন্ট, এবং ওই পয়েন্টে অ্যাটম গুলাকে প্লেস করে রাখা আছে। এখানে ধরো এই সবগুলো পয়েন্ট হচ্ছে নির্দিষ্ট একটা পয়েন্ট, এক একটা পয়েন্ট, এবং সেই পয়েন্ট গুলাতে এক একটা করে ধরো অ্যাটম প্লেস করা আছে। তাইলে আমরা হচ্ছে এটাকে ডিফাইন করবো এইভাবে যে ক্রিস্টাল স্ট্রাকচার মানে হচ্ছে এখানে লেটিস আছে এবং বেসিস আছে। লেটিস মানে হচ্ছে পয়েন্ট গুলা, বেসিস মানে হচ্ছে অ্যাটম গুলা। তাহলে এই লেটিস এবং বেসিস এগুলাকে যখন আমরা যোগ করতেছি, তখন আমরা একটা ক্রিস্টাল স্ট্রাকচার জেনারেট করতে পারবো। এবং এই ক্রিস্টাল স্ট্রাকচারের মধ্যে এমন একটা ক্ষুদ্র অংশ আমরা যদি নিতে পারি, যেই ক্ষুদ্র অংশটা অ্যানালাইসিস করলে বেসিক্যালি পুরো স্ট্রাকচারটা সম্বন্ধেই আইডিয়া পাওয়া যায়, সেটাকে আমরা বলি হচ্ছে ইউনিট সেল। ইউনিট সেলটা কি আরেকবার বলি, যে আমাদের কাছে যে স্ট্রাকচারটা থাকবে, এই স্ট্রাকচারটা তো বেসিক্যালি অনেক বড়, মানে একটা লং রেঞ্জ অর্ডারের একটা স্ট্রাকচার। তো ওইটাকে যদি আমরা অ্যানালাইসিস না করে তার মধ্য থেকে ছোট একটা ব্লক নেই, যে ব্লকটা হচ্ছে পুরা স্ট্রাকচারটাকেই রিপ্রেজেন্ট করে, তাহলে ওইরকম একটা ব্লককে যদি আমরা অ্যানালাইসিস করি, অ্যানালাইসিস করলে পুরোটাকে অ্যানালাইসিস করার মতোই রেজাল্ট আমাদের কাছে চলে আসবে। এটাকে বলা হয় হচ্ছে ইউনিট সেল। আচ্ছা, তাহলে ক্রিস্টালাইন মেটেরিয়ালের ক্ষেত্রে দেখো ইউনিট সেলটা বোঝা খুবই সহজ, কিন্তু অ্যামরফাসের ক্ষেত্রে ওইরকম সুনির্দিষ্ট কোনো ইউনিট সেল বোঝা যাবে না, এই জন্য এখান থেকে আমাদের অ্যানালাইসিস করাটাও কঠিন। তো আমরা যেটা করি, আমরা ক্রিস্টালাইন মেটেরিয়ালের ইউনিট সেলটাকে অ্যানালাইসিস করে মূলত দুইটা ইনফরমেশন কালেক্ট করি, যে দুইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন। একটা হচ্ছে ডেনসিটি অফ অ্যাটমস, ডেনসিটি অফ অ্যাটমস, এটা হচ্ছে প্রথমত আমরা বের করি, ডেনসিটি অফ অ্যাটমস। আর আরেকটা হচ্ছে রিলেটিভ ডিফারেন্স অথবা রিলেটিভ স্পেসিং বিটুইন অ্যাটমস, রিলেটিভ স্পেসিং বিটুইন অ্যাটমস। স্পেসিং মানে হচ্ছে একটা থেকে আরেকটা ডিফারেন্স কতটুকু, একটা থেকে আরেকটা গ্যাপ কতটুকু, সেটা একটা। আর আরেকটা হচ্ছে ডেনসিটি অফ অ্যাটমস। আচ্ছা, ডেনসিটি অফ অ্যাটমসটাকে তোমরা একটা টার্মিনোলজি দিয়ে চেনো, আসলে সেটার নাম কি বলতো? ডেনসিটি অফ অ্যাটমসটা তোমরা হচ্ছে একটা ডেফিনেশনের সাহায্যে তোমরা এটা চিনো, এটার নাম কি বলো? এপিএস ফ্যাক্টর, এপিএফ। হ্যাঁ, ডেনসিটি অফ অ্যাটমসটা হচ্ছে বেসিক্যালি এপিএফ। এপিএফ মানে আমরা জানি এটাকে বলা হয় অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর। অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর, অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টরটা কি বেশি হইলে ভালো নাকি কম হইলে ভালো বলো তো? স্যার বেশি বেশি হইলে ভালো স্যার, বেশি। বেশি হলে ভালো, রাইট। কেন? কারণ বেশি হওয়া মানে হচ্ছে সেখানে অ্যাটমের ডেনসিটি বেশি, অ্যাটমের ডেনসিটি বেশি মানে হচ্ছে সেখানে ইলেকট্রনের সংখ্যা বেশি থাকবে, এবং সেটাকে দিয়ে তুমি ইলেকট্রিক্যাল কন্ডাকশন বেশি পরিমাণে করাইতে পারবে, তাই না? তাইলে এপিএফ গুলো আমাদের জন্য বের করা জরুরি, যাতে করে আমরা এই অ্যাটম গুলার অ্যারেঞ্জমেন্টটা বুঝতে পারি, কতটুকু ঘনত্বের সাথে আছে সেটা বুঝতে পারি। আর আরেকটা জিনিস জরুরি, সেটা হচ্ছে রিলেটিভ স্পেসিংটা বোঝা, মানে একটা অ্যাটম থেকে আরেকটা অ্যাটমের দূরত্ব, যেটাকে তোমরা হচ্ছে লেটিস কনস্ট্যান্ট বা লেটিস প্যারামিটার এ বলে থাকো, এ ছোট হাতের এ। এবং এইটার ইউনিটটা সবসময় ন্যানোমিটার রেঞ্জের হয়, মনে রাখবা। এটাও আমাদের জন্য জানাটা একটু জরুরি। আচ্ছা, তাহলে এই দুইটা ইনফরমেশন আমরা ইউনিট সেলকে অ্যানালাইসিস করলেই পেয়ে যাব, এবং একটা ইউনিট সেল আমাকে যে ইনফরমেশনটা দিবে পুরো ক্রিস্টালের মধ্যে ওই একই পরিমাণ জিনিস একই রকম ভাবে থাকবে। আচ্ছা, তারপরে দেখো যে আমরা ক্রিস্টাল স্ট্রাকচারের কয়েকটা যদি পয়েন্ট একটু দেখি, যে এখানে 3D প্যাটার্ন পাওয়া যাচ্ছে, একটা রেগুলার রেগুলার 3D প্যাটার্ন পাওয়া যাচ্ছে, যেটা হচ্ছে একটা লং রেঞ্জ অর্ডার দিবে এবং সেটা ক্রিস্টালটাকে রিপ্রেজেন্ট করবে। তারপর এইখানে অ্যাটম গুলা হচ্ছে অ্যারেঞ্জমেন্টটা খুবই মানে টেম্পারেচার এবং প্রেসারের উপর ডিপেন্ডেন্ট। যদি আমরা একটা মেটেরিয়ালের জন্য নির্দিষ্ট টেম্পারেচার প্রেসার মেনটেন করি, তাহলে সেটা হবে স্টেবল কনফিগারেশন। আর যদি সেটা মেনটেন করতে না পারি, তাহলে হচ্ছে স্টেবিলিটি নষ্ট হইলে তখন কিন্তু এফিসিয়েন্সি বা কাজ করার ক্ষমতাটা কমে যাবে।
তারপরে হচ্ছে এখানে অনেকগুলা প্যাটার্ন আছে, যেই প্যাটার্ন গুলাকে আমরা লেটিস হিসেবে নামকরণ করবো, স্পেস লেটিস হিসেবে আমরা দেখব পরবর্তীতে স্লাইডে আছে। তারপর একটা সুনির্দিষ্ট ইউনিটকে অথবা বিল্ডিং ব্লককে আমরা ইউনিট সেল দ্বারা নামকরণ করি, ইউনিট সেল। এবং প্রথমে হচ্ছে আমরা ইউনিট সেলটাকে ডিফাইন করি, ঠিক কতটুকু নিলে একটা ইউনিট সেল হবে সেটা আমাদের ডিফাইন করতে হবে, এবং তারপর আমরা লোকেশন অফ অ্যাটমসটাকে ডিফাইন করতে পারবো। প্রথমে আমরা ইউনিট সেলটাকে ডিফাইন করে নিব, তারপরে সেখান থেকে আমরা ডিফাইন দ্য লোকেশন অফ অল অ্যাটমস। আচ্ছা, তারপরে লাস্টে যেটা সেটা হচ্ছে আমাদের 7 ধরনের ক্রিস্টাল সিস্টেম আছে, এর মধ্যে কিউবিক হচ্ছে আমাদের জন্য সবচেয়ে জরুরি সিস্টেম, এবং 14 রকমের স্ট্যান্ডার্ড ইউনিট সেল আছে। এবং এই 14 রকমের মধ্যে মূলত আমরা যেগুলো নিয়ে আলোচনা করব সেটা আমরা পরের স্লাইড থেকে দেখি। এই যে দেখো, ইউনিট সেলের হচ্ছে ক্লাসিফিকেশন, এইখানে হচ্ছে 7 রকম সিস্টেম। এগুলা সবগুলা সম্বন্ধেই তোমরা হয়তো এর আগে পড়াশোনা করছো, আমাদের জন্য এখন জরুরি হচ্ছে কিউবিক সিস্টেমটা। তাহলে কিউবিক সিস্টেমটাকে কিভাবে তুমি হচ্ছে ডিফাইন করবা? এইখানে প্রতিটা আর্ম হচ্ছে সেম এবং বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। এখানে প্রত্যেকটা আর্ম লেন্থ হচ্ছে সেম এবং এখানকার বন্ডিং অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে সেটাকে কিউবিক সিস্টেম বলা হয়। তাহলে কিউবিক সিস্টেমের সুবিধা হচ্ছে কিউবিক সিস্টেমটা সব দিকে এটাকে ট্রান্সলেট করা যায়, মানে সব দিকে এটাকে মুভ করা যায়। ধরো কিউবিক সিস্টেমের একটা প্লেন এইটা, এই প্লেনটা বা এইটা এটা বা আরো যে দুইটা আছে সবগুলা কিন্তু সেম। এটাকে আর কি চেঞ্জ করা যায়। ধরো তুমি যদি এটাকে 90 ডিগ্রি শিফট করো, তাহলে এইটা এখানে চলে আসলো, আবার এইটা এখানে চলে আসলো, এতে কোনো চেঞ্জ আসবে না, ইউনিট সেলের কোনো পরিবর্তন হবে না। সবগুলোর ক্ষেত্রেই এগুলোকে তুমি ট্রান্সলেট করতে পারবা, 90 ডিগ্রি করে যদি চেঞ্জ করো তাহলে এটা আগের মতোই থাকবে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ইউনিট সেল, মানে কিউবিক ইউনিট সেলের একটা বৈশিষ্ট্য, যে এটাকে ট্রান্সলেট করা যায়, এবং যেই দিকেই তুমি এটাকে রোটেট করো বা ট্রান্সলেট করো একই রকম রেজাল্ট তুমি পাবা, ইউনিট সেলের কোনো পরিবর্তন হবে না। যেটা কিন্তু অন্যান্য গুলার ক্ষেত্রে সম্ভব না, কারণ এখানে যেমন দেখো যে আর্মগুলা ডিফারেন্ট, অ্যাঙ্গেল 90 ডিগ্রি, কিন্তু আর্মগুলা ডিফারেন্ট, তাহলে এটাকে যদি তুমি ট্রান্সলেট করো তাহলে কিন্তু মানে জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। বাট কিউবিক সিস্টেমের ক্ষেত্রে তুমি যেদিকেই এটাকে মুভ করাও সবসময় একই রকম রেজাল্টই তুমি পাবা। তো এইখানে মূলত তিনটা নামকরণ আমাদের শিখতে হবে, একটা হচ্ছে সিম্পল কিউবিক সিস্টেম, অথবা হচ্ছে বডি সেন্টার্ড কিউবিক সিস্টেম, অথবা ফেস সেন্টার্ড কিউবিক সিস্টেম। তার মানে এগুলোকে আমরা হচ্ছে একটাকে বলি এসসি সিম্পল কিউবিক, একটাকে বলি বিসিসি, আর একটাকে বলি হচ্ছে এফসিসি। আচ্ছা, তাহলে এগুলাকে আমরা যদি আবার এখান থেকে ছবি দিয়ে একটু দেখি, যে ধরো সিম্পল কিউবিকের ক্ষেত্রে যেটা হয় যে এখানে 8টা কর্নার সাইডে অ্যাটমের 1/8 পোর্শন করে প্লেস করা হয়, 8টা কর্নার সাইড এবং অ্যাটমের 1/8 পোর্শন করে প্যাক করা হয়, এবং এইখান থেকে এটার এপিএফ তোমরা বের করতে পারবা। তারপর বডি সেন্টার কিউবিকের ক্ষেত্রে যেটা হচ্ছে যে 8টা কর্নারে 1/8 করে থাকবে, আর একটা ফুল অ্যাটম মিডল পয়েন্টটাতে থাকবে, একটা ফুল অ্যাটম মিডলে থাকবে। ফেস সেন্টার কিউবিকের ক্ষেত্রে যেটা হবে 8টা কর্নারে 1/8 করে থাকবে এবং 6টা ফেসে হাফ হাফ করে থাকবে, তাই না? 6টা ফেসে থাকবে অর্ধেক করে এবং 8টা কর্নারে 1/8 করে থাকবে। তাইলে এখন আমি যদি তোমাদেরকে বলি যে এই তিনটা ছবি দেখে আমাকে বলো যে এইখানে এপিএফ হিসেবে কোনটা বেশি, তারপরে কোনটা, তারপরে কোনটা, বলো প্রথমে কোনটা হবে, সবচেয়ে বেশি এপিএফ কার হবে এই তিনটার মধ্যে? ফেস সেন্টার এসে রাইট ফেস রাইট, সেন্টার, এটা হবে নাম্বার ওয়ান, কারণ দ্য এটা বডি দেখেও, সেন্টার, জি পুরো বডি সেন্টার। রাইট, এবং লাস্টে এইটা হবে গুড। তাইলে এটা এটা ছবি দেখেও তো আইডিয়া করা যায়, তাই না? আমরা এপিএফ বলতে বোঝাচ্ছি ডেনসিটি অফ অ্যাটমস, তাইলে এটা দেখেই বোঝা যাচ্ছে যে এখানে অ্যাটমের ডেনসিটি বেশি, এখানে তার চেয়ে একটু কম, এখানে তার চেয়ে একটু কম। তাইলে তাহলে এই যে দেখো, তুমি যদি জিনিসটা অ্যানালাইসিস করার চেষ্টা করো, তাহলে একটা ইউনিট সেল নিয়ে সেই ইউনিট সেলের মধ্যে অ্যাটমের অ্যারেঞ্জমেন্ট যদি তুমি বুঝে ফেলো, তাহলে তুমি এখান থেকে এপিএফ থেকে মানে সবকিছুই বের করে ফেলতে পারবে। একটা ইউনিট সেল নিয়ে অ্যানালাইসিসটা করলেই হবে, এর মানে এই না যে তুমি পুরো স্ট্রাকচারটা নিয়ে অ্যানালাইসিস করবা। আচ্ছা, তাহলে আমরা বিসিসি দেখতেছি, এফসিসি দেখতেছি, আরেকটা স্পেশাল শেপ পাওয়া যায়, সেটা হচ্ছে হেক্সাগোনাল ক্লোজ প্যাকড। এটা আমরা একটু দেখি। হেক্সাগোনাল ক্লোজ প্যাকড স্ট্রাকচার বা এইচসিপি স্ট্রাকচারটা একটু ইন্টারেস্টিং, কারণ হচ্ছে এখানে যেটা হয় যে ধরো উপরের এই টপ লেভেলটাকে যদি তুমি এক্স ধরো, কথার কথা, তাহলে এক্স এই নিচের লেভেলও সেম এক্সই থাকবে, আর মাঝখানের লেভেলটা হবে ডিফারেন্ট, যেখানে তিনটা অ্যাটম সরাসরি প্লেস করা থাকে। তাহলে উপরেরটা এক্স, নিচেরটাও এক্স, মাঝখানেরটা হচ্ছে ওয়াই, তাহলে এটা রিপিটিং প্যাটার্ন হচ্ছে এক্স তারপর ওয়াই তারপর এক্স, তারপর আবার এক্স ওয়াই এক্স, আবার এক্স ওয়াই এক্স, এইভাবে এটা রিপিট হবে। এবং এটাকে যদি তুমি স্যার আরেকবার বলা যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকবার বলা যায়, সেটা হচ্ছে খেয়াল করো এই উপরের অংশটা একটু খেয়াল করো, প্রথমে উপরের এই টপ লেভেলটা একটু খেয়াল করো।
আর নিচের এই বটম লেভেলটা একটু খেয়াল করো, দেখো দুইটা লেভেল হুবহু সেম। খেয়াল করে দেখো দুইটা লেভেল হুবহু সেম। আর মাঝখানের যে লেয়ারটা আছে এই লেয়ারটা হচ্ছে একটু ডিফারেন্ট, এখানে তিনটা ফিক্সড অ্যাটম করে দেওয়া আছে। আর উপরের লেয়ারটা নিচের লেয়ারটা সেম। এবং উপরের লেয়ারে দেখো এখানে 6টা কর্নার, 6টা কর্নারে হচ্ছে 1 6 করে অ্যাটম গুলা প্লেস থাকবে। আমরা এই হিসাবটা করি, এই হিসাবটা করলে আমরা বুঝতে পারবো। দেখো উপরে আমাদের 6টা কর্নার আছে, নিচে আমাদের 6টা কর্নার আছে, তাহলে 6 6 12টা কর্নার। এবং প্রতিটা কর্নারে অ্যাটম গুলা প্লেসড হবে 1/6 এই ফরমেশনে, 1/6 এবং 12টা কর্নার। তারপরে দেখো উপরে মাঝখানে একটা অ্যাটম আছে, নিচে মাঝখানে একটা অ্যাটম আছে, এগুলো হবে হাফ হাফ করে। মাঝখানে অ্যাটম থাকলে সবসময় মনে রাখবা যে যদি ফেসে থাকে অ্যাটম তাহলে সেটা হাফ হিসেবে থাকে, তাহলে দুইটা থাকবে হাফ হিসেবে। আর এই মিডল লেয়ারে যে তিনটা অ্যাটম আছে, এইটা একটা, এটা একটা এবং এটা একটা, এই তিনটাকে সম্পূর্ণ হিসেবে পাওয়া যায়। যেটা ওই যে বিসিসির ক্ষেত্রে যেটা হয় যে এইখানের গুলা সম্পূর্ণ হিসেবে পাওয়া যায়, ফেসের গুলা হাফ হিসেবে পাওয়া যায়, এবং কর্নারের গুলাকে যতগুলা নাম্বার সেই অনুযায়ী 1/6 বা 1/8 ওই আকারে পাওয়া যায়। তাহলে 12 ইন্টু 1/6 প্লাস 2 ইন্টু হাফ প্লাস 3, তার মানে টোটাল নাম্বার অফ অ্যাটম পার ইউনিট সেল হচ্ছে 6। এখানে হচ্ছে 6টা অ্যাটম পাওয়া যাবে। আচ্ছা, তারপরে দেখো ইন্টারেস্টিং যেটা, যে এইচসিপি স্ট্রাকচারের এপিএফ আর এফসিসি স্ট্রাকচারের এপিএফ কিন্তু সেম, এটা হচ্ছে 0.74। এখন এটার ডিরাইভেশন আমাদের এই কোর্সের আওতায় নাই, এটা ডিরাইভেশন তোমাদের জানার এই মুহূর্তে কোনো প্রয়োজন নাই, তোমরা শুধু নাম্বারটা একটু মনে রাখবা। কেন? কারণ এইচসিপি যে ক্লোজলি প্যাকড স্ট্রাকচার, এটা বোঝার জন্য যে এটার এপিএফটা অনেক হাই এবং এটা একটা ক্লোজলি প্যাকড সিস্টেম। এবং এটা যেই মেটেরিয়াল গুলা এইচসিপি স্ট্রাকচার ফলো করে সেইখানে সরাসরি কোনো সেমিকন্ডাক্টর মেটেরিয়াল নাই। খেয়াল করে দেখো এখানে আছে হচ্ছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক। তুমি জিঙ্কের সাথে সালফার অ্যাড করলে সেটা একটা সেমিকন্ডাক্টর, অথবা জিঙ্কের সাথে যদি তুমি ক্যাডমিয়াম অ্যাড করো তাহলে সেটা একটা সেমিকন্ডাক্টর। সরাসরি কিন্তু জিঙ্ক সেমিকন্ডাক্টর না। তার মানে এইচসিপি স্ট্রাকচার সেমিকন্ডাক্টর মেটেরিয়াল ফলো করে না। এটা হচ্ছে নর্মাল মেটাল গুলা, নর্মাল যে মেটাল গুলা আছে যেমন ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম, জিঙ্ক, এগুলা হচ্ছে এইচসিপি স্ট্রাকচার ফলো করে। তো এইচসিপি স্ট্রাকচারটা জাস্ট আমরা দেখার জন্য দেখলাম যে এটা হচ্ছে একটা ক্লোজলি প্যাকড স্ট্রাকচার, এবং এই ক্লোজলি প্যাকড স্ট্রাকচারের এপিএফটা হচ্ছে 0.74। এখান থেকেও বোঝা যায় যে এখানে হচ্ছে অ্যাটমিক ডেনসিটিটা অনেক হায়ার অর্ডার ডেনসিটি। আচ্ছা, তারপরে দেখো আমরা এখন সেমিকন্ডাক্টর যে ক্রিস্টাল স্ট্রাকচার গুলা ফলো করে আমরা এখন এগুলা নিয়ে আলোচনা করব। তাহলে সেমিকন্ডাক্টর গুলা মূলত দুইটা ক্রিস্টাল স্ট্রাকচার ফলো করবে, একটা হচ্ছে ডায়মন্ড কিউবিক স্ট্রাকচার আর একটা হচ্ছে জিঙ্ক ব্যান্ড স্ট্রাকচার। তো আমরা সরাসরি ডায়মন্ড স্ট্রাকচারের যে ডায়াগ্রামটা সেটা দেখি, তারপরে আমরা এই আলোচনাগুলো করব। আমাকে এই ডায়াগ্রামটা দেখে বলো, এটা হচ্ছে ডায়মন্ডের একটা ইউনিট সেল, এই ডায়াগ্রামটা দেখে বলো এটার সাথে এফসিসির কোনো ডিফারেন্স আছে কিনা, এবং যদি থাকে তাহলে সেটা কোথায় হয়েছে। এই স্ট্রাকচারটা দেখে আমাকে বলো যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স উইথ দিস ওয়ান উইথ এফসিসি, এবং সেটা কি। যে তিনটা এই যে কালো গুলো আছে নতুন আসছে। কালোগুলো নতুন আসছে, এক্স্যাক্টলি চারটা। চারটা কালো অ্যাটম, যেটা হচ্ছে মানে পুরোপুরি ভাবে আছে, সম্পূর্ণ অবস্থায় আছে, এই চারটা নতুন। এছাড়া যদি আমি এখান থেকে এই চারটাকে সরাই দেই কথার কথা, তাইলে এইটার সাথে এফসিসির আর কোনো কিন্তু তফাৎ থাকবে না। তাইলে এখন ডায়মন্ড ইউনিট সেলকে আমরা তাহলে কিভাবে ডিফাইন করব? ডায়মন্ড ইউনিট সেলকে আমরা ডিফাইন করব হচ্ছে যে এইখানে ধরো সিলিকন, ধরো সিলিকন, তাহলে সিলিকনের ক্ষেত্রে আমরা জানি টেট্রাহেড্রাল বন্ড ফরমেশন হবে, তাই না? সিলিকনের চারটা হাত থাকবে, চারটা হাতে অন্য আরো চারটা সিলিকন অ্যাটম কোভ্যালেন্ট বন্ডেড এর মাধ্যমে শেয়ার্ড হবে, শেয়ারিং হবে। তাহলে এই সিলিকনের যেহেতু টেট্রাহেড্রাল বন্ডিং করতে হবে, তাহলে টেট্রাহেড্রাল বন্ডিংটা মেনটেন করার জন্য আমাদের এই যে দেখো মাঝখানে যে চারটা অ্যাটম প্লেস করা আছে, এই এই ডার্ক যে কালারটা, ব্ল্যাক ডার্ক কালার, এই চারটা দেখো টেট্রাহেড্রাল বন্ড ফরমেশন করছে, তার চতুর্দিকে বন্ডিংটা হচ্ছে টেট্রাহেড্রাল বন্ডিং। টেট্রাহেড্রাল বন্ডিং মানে চারটা করে হাত থাকবে এবং তারা ওইভাবে বন্ডেড হবে। তাহলে ডায়মন্ড স্ট্রাকচারের বৈশিষ্ট্য এটা যে এখানে যারা এই স্ট্রাকচারটা ফলো করে, যেমন সিলিকন অথবা জার্মেনিয়াম, এরা হচ্ছে টেট্রাহেড্রাল বন্ড ফরমেশন করবে এবং এই জন্য চারটা করে অ্যাটম এর ভিতরে প্লেস করে দিতে হবে। আচ্ছা, তাহলে আমরা যদি এখান থেকে দেখে আসি যে ডায়মন্ড হচ্ছে কার্বনের একটা এলোট্রপ, মানে কার্বনের বিভিন্ন রকম ফের আছে, এর মধ্যে ডায়মন্ড একটা। তারপর এইখানে হচ্ছে ইচ কার্বন অ্যাটম ইজ বন্ডেড কোভ্যালেন্টলি উইথ আদার সারাউন্ডিং ফোর কার্বন অ্যাটমস এন্ড দিজ আর অ্যারেঞ্জড অ্যাকর্ডিং টু এফসিসি ক্রিস্টাল স্ট্রাকচার। এবং যেহেতু এখানে ওই যে চারটা অ্যাটম আলাদাভাবে প্লেসমেন্ট করা থাকে, এই জন্য এটার একটা নতুন নাম দিতে হয়, এই নতুন নামটা হচ্ছে ডায়মন্ড লেটিস। এবং এইখানে সবসময় টেট্রাহেড্রাল বন্ডিং ফরমেশন হবে,
এইখানে অ্যাটম পার ইউনিট সেলটা হিসাবটা কিভাবে হবে দেখো, 4টা সম্পূর্ণ পাওয়া যাচ্ছে, তারপর হচ্ছে 6টা ফেজ, তাতে হাফ করে থাকবে, 8টা কর্নার, তাতে 1/8 করে থাকবে। তার মানে এই অংশটা এফসিসি থেকে পাওয়া যাচ্ছে, আর নতুন করে 4টা অ্যাড হচ্ছে, 4 4 8, তাহলে টোটাল 8 নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল। আচ্ছা, এটার এপিএফটা কিন্তু একটু কম, 0.34। এটা লুজলি প্যাকড একটা স্ট্রাকচার, এটার এপিএফটা হচ্ছে 0.34, এবং এটা হচ্ছে একটা লুজলি প্যাকড স্ট্রাকচার, ডায়মন্ড স্ট্রাকচারটা। তাহলে ডায়মন্ড স্ট্রাকচারটা কারা ফলো করে? খেয়াল করে দেখো যে ডায়মন্ড স্ট্রাকচার ফলো করে যারা হচ্ছে সিঙ্গেল অ্যাটম, যেমন ধরো শুধু সিলিকন বা শুধু জার্মেনিয়াম অথবা কার্বন। কার্বন তো নিজেই হচ্ছে, মানে ডায়মন্ড তো নিজেই হচ্ছে কার্বনেরই একটা ইলেকট্রন। তাইলে এই সিঙ্গেল অ্যাটম গুলা হচ্ছে তোমাকে এই যে স্ট্রাকচারটা ফলো করবে সেটা হচ্ছে ডায়মন্ড স্ট্রাকচার। আর যদি সিঙ্গেল না হয়ে বাইনারি অথবা কম্পাউন্ড হয়, সেই ক্ষেত্রে ডায়মন্ড স্ট্রাকচার ফলো হবে না। আচ্ছা, কেউ প্রশ্ন করতে চাইলে সরাসরি করবা, হাত তোলার দরকার নাই। স্যার বলো প্রশ্ন। স্যার হ্যাঁ, কোশ্চেন ছিল স্যার যে লুজলি প্যাক আর ক্লোজলি প্যাক, স্যার এপিএফ এর মানটা কেমন, মানে কত থেকে কত মধ্যে থাকবে লুজলি বলবো, আর স্যার কত থেকে কত মধ্যে থাকবে ক্লোজ বলবো স্যার? ক্লোজ এটা প্যাক। এটা আসলে সরাসরি কোনো ডেফিনেশন নাই, বুঝছো। নর্মালি আমরা যেগুলা দেখি, খেয়াল করে দেখো, সিম্পল কিউবিকের ক্ষেত্রে হচ্ছে 0.54, এরকম অলমোস্ট। জি আর বিসিসি হচ্ছে ধরো 0.68, আর এফসিসি হচ্ছে ধরো 0.74, স্যার। এবং এই ক্ষেত্রে ডায়মন্ডের ক্ষেত্রে হচ্ছে 0.34 অনলি। তো যেটা হয় যে আমরা এটা ধরো কাইন্ড অফ সামথিং লাইক দিস, যে 50% বা তার আশেপাশে হইলে এটাকে লুজলি প্যাক কনসিডার করা হচ্ছে। যেমন সিম্পল কিউবিকের ক্ষেত্রে তুমি দেখবা বলা হয় লুজলি প্যাক, কিন্তু বডি সেন্টার্ড কিউবিক বা ফেস সেন্টার্ড কিউবিক বা এইচসিপি, ওগুলার ক্ষেত্রে যেহেতু এটা 50%-এর চেয়েও অনেক বেশি, ওগুলাকে বলা হয় আর কি ক্লোজলি প্যাক। কিন্তু এটা সরাসরি কোনো ডেফিনেশন নাই, একদম সরাসরি যে এত পার্সেন্ট হইলেই ক্লোজ, এত পার্সেন্ট হইলেই সেটা এইচসিপি, ওরকম কিছু নাই। আমরা জাস্ট এটাকে কনভেনশনাল অনুযায়ী বলতে পারি যে এটা যেহেতু কম, এটা লুজলি প্যাকড স্ট্রাকচার, ওগুলা যেহেতু 50%-এর চেয়ে বেশি, মানে যত বেশি হবে তত ভালো। মনে রাখতে হবে এটা, যে যত বেশি হবে তত ভালো, এবং তত সেটার ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি বেশি হবে। জি স্যার। আচ্ছা, তারপরে দেখো, আমরা এইখানে ছিলাম যে সিঙ্গেল অ্যাটম গুলো হচ্ছে সব ডায়মন্ড স্ট্রাকচার ফলো করবে, এবং যদি এরকম হয়, এই যে দেখো যেগুলো হচ্ছে কম্পাউন্ড সেমিকন্ডাক্টর গুলা কিন্তু ফলো করবে হচ্ছে জিঙ্ক ব্লেন্ড ক্রিস্টাল স্ট্রাকচার। এখন দেখো এই ছবিটার দিকে একটু তাকাও, এই ছবিটার সাথে আমাদের আগের ছবিটার শুধু একটা জায়গায় ডিফারেন্স আছে, সেটা কি আমাকে একটু দেখে বলো তো। এই ছবিটার দিকে আরেকবার তাকাও, এখানে 4টা অ্যাটম ছিল, আর এইখানেও সেরকমই 4টা অ্যাটম আছে, কিন্তু এটার সাথে ডায়মন্ড স্ট্রাকচারের এক জায়গায় শুধু একটা ডিফারেন্স হবে, সেটা কি বলতো? প্লেস গুলো মনে হয় স্যার সোয়াপ করছে মনে হয়। অ্যাঙ্গেলের স্যার সব চেঞ্জ হবে স্যার মনে হচ্ছে। না, ওইটা ছবিটা একটু হয়তো মানে আঁকছে একভাবে, কিন্তু বেসিক ডিফারেন্সটা হচ্ছে, এইখান থেকে দেখে বলো তো বেসিক ডিফারেন্সটা কি হবে। এইখানকার এই স্ট্রাকচার গুলো দেখে বলো, অ্যালুমিনিয়াম আর্সেনাইড, গ্যালিয়াম আর্সেনাইড, এগুলো দেখে বোঝা যায়? ধরো, অথবা এখানে যে কালার দুইটা দুই রকম বোঝা যায়, ধরো এটা কিন্তু ব্ল্যাক আর এটা হচ্ছে একটু গ্রেইশ টাইপের, এটা বোঝা যায়। এখানে দেখো 4টা গ্রে কালার আর বাকি সব ব্ল্যাক কালার। এখন বলো তো তাহলে ডিফারেন্সটা কি? এখানে আছে 2টা এলিমেন্ট, ধরো একটা হচ্ছে অ্যালুমিনিয়াম আর একটা হচ্ছে আর্সেনিক, আর এর আগে ছিল সিঙ্গেল অ্যাটম, শুধু সিলিকন অথবা শুধু জার্মেনিয়াম। তাইলে এখন বলো তফাৎটা কি হবে? স্যার এটা মিক্সড অ্যাটম থাকবে স্যার। রাইট, রাইট, মিক্সড আপ অবস্থায় থাকবে, এবং মিক্সড আপটা যেন তেন ভাবে করলে হবে না। যেটা করতে হবে সেটা হচ্ছে, খেয়াল করে দেখো, স্যার মাঝখান ওয়ান করতে হবে। জি আহ, স্যার। আগের দিনে স্যার এই ইয়াটা আমাদের ওই যে চার্ট থেকে স্যার। বলছিলেন বলছিলাম না। আচ্ছা, তাহলে জিনিসটা হবে এরকম, এই যে দেখো এই 4টা হচ্ছে ধরো আর্সেনিক থেকে আসছে, মাঝখানের যে টেট্রাহেড্রাল বন্ড ফরমেশনের জন্য 4টা অ্যাটম, এটা ধরো আর্সেনিক থেকে আসছে, তাহলে বাকি সব যতগুলা কালো আছে সবগুলা কোথা থেকে আসবে? অ্যালুমিনিয়াম থেকে স্যার। অ্যালুমিনিয়াম থেকে আসবে। অথবা যদি এই মাঝখানের 4টা অ্যালুমিনিয়াম থেকে আসে, তাহলে বাকি সব আর্সেনিক থেকে আসবে। এই হচ্ছে জিঙ্ক, মানে এটা একটা ব্লেন্ডেড স্ট্রাকচার, জিঙ্ক ব্লেন্ড ক্রিস্টাল স্ট্রাকচার। তাহলে এখানে মনে রাখতে হবে, দি অ্যারেঞ্জমেন্ট ইজ বেসিক্যালি দ্য সেম লাইক ডায়মন্ড কিউবিক, কিন্তু সাকসেসিভ অ্যাটমস গুলা ডিফারেন্ট কেমিক্যাল এলিমেন্ট থেকে আসবে। তার মানে একটা আসবে, একটা যদি অ্যালুমিনিয়াম থেকে আসে, ওই মানে বাহিরের সবগুলো যদি অ্যালুমিনিয়াম থেকে আসে, তাহলে ভিতরের গুলো আসবে আর্সেনিক থেকে, এইভাবে স্ট্রাকচারটা তৈরি হবে।
তাইলে বুঝাই যাচ্ছে যেহেতু এটা একটা ব্লেন্ডেড স্ট্রাকচার, এটা শুধু সিলিকন বা জার্মেনিয়াম দিয়ে তৈরি করা সম্ভব না, কিন্তু সিলিকন জার্মেনিয়াম একত্র করলে সেটা দিয়ে সম্ভব, অথবা অ্যালুমিনিয়াম আর্সেনাইড, অথবা যত রকম কম্পাউন্ড সেমিকন্ডাক্টর আছে। এটা তোমাদের প্রথম কুইজ অনেক সময় জানতে চাওয়া হয় যে এরকম একটা প্রশ্ন দেওয়া থাকলো যে কম্পাউন্ড সেমিকন্ডাক্টর কোন স্ট্রাকচার ফলো করে এবং সেটা নিয়ে আলোচনা করো, অথবা এলিমেন্টাল সেমিকন্ডাক্টর কোন স্ট্রাকচার ফলো করে সেটা নিয়ে আলোচনা করো। তাইলে তোমার প্রশ্ন থেকেই মানে এই উত্তরগুলা বুঝে ফেলতে হবে যে কোনটা ডায়মন্ড কোনটা জিঙ্ক ব্লেন্ড। আচ্ছা, এটা গেল। এখন আমরা এখান থেকে একটা ছোট ম্যাথ আছে, এটা একটু জাস্ট দ্রুত আলোচনা করি। তোমাদের কাজ হচ্ছে এই 1 নম্বর ম্যাথটা করবা ক্যালকুলেটর দিয়ে, ফর্মুলা গুলো দেওয়া আছে। 2 নম্বরটা একটু নিজেরা করার চেষ্টা করবে, এটা হোমওয়ার্ক। 1 নম্বরটার সলিউশন ফুল দেওয়া আছে, 2 নম্বরটার সলিউশন ইচ্ছা করে দেই নাই। তোমরা এটা ট্রাই করবা, যদি আটকায় যাও আমাকে বলবো, আমি সলিউশন দিয়ে দিব পরে। আচ্ছা, তাহলে এখানে দেখো কি বের করতে বলা হয়েছে। বলা হচ্ছে জার্মেনিয়ামের কথা। জার্মেনিয়াম হচ্ছে একটা ক্রিস্টাল, যেটা হচ্ছে ডায়মন্ড স্ট্রাকচার, সিলিকনকে ফলো করে, যেটা লেটিস কনস্ট্যান্ট হচ্ছে 5.64 ন্যানোমিটার। ওই যেটা বলছিলাম যে লেটিস কনস্ট্যান্ট যে প্যারামিটার এ, এটার ইউনিটটা সবসময় ন্যানোমিটার রেঞ্জের হয়, মনে রাখবা। তারপরে হচ্ছে অ্যাটমিক ডেনসিটিটা কত সেটা বের করতে হবে। অ্যাটমিক ডেনসিটি মানে হচ্ছে এটা একটা নাম্বার একটা নির্দিষ্ট ভলিউমের মধ্যে। মনে করো এটা একটা নির্দিষ্ট ভলিউম, এর মধ্যে টোটাল কতগুলা অ্যাটম থাকা সম্ভব সেটাই হচ্ছে অ্যাটমিক ডেনসিটি। আচ্ছা, তারপরে স্পেসিংটাও অনেক সময় বের করতে হয়, স্পেসিং বিটুইন নিয়ারেস্ট নাইবার অ্যাটমস, এবং ন্যানোমিটারের সংজ্ঞাটা দেওয়া আছে। তো যাই হোক, এখানে দেখো আমরা যদি এ জেনে থাকি তাইলে সেখান থেকে আমরা ভলিউম অফ কিউবিক সেল বের করতে পারবো। ভলিউম হচ্ছে জাস্ট এ, এটাকে কিউব করে দিতে হয়। তারপর নাম্বার অফ অ্যাটমস ইন ইউনিট সেল, এটা আমরা বের করতে পারবো। তারপরে হচ্ছে যেহেতু এখানে বলেই দেওয়া ছিল যে এটা ডায়মন্ড স্ট্রাকচার, তার মানে ডায়মন্ড স্ট্রাকচারের ক্ষেত্রে যেভাবে ইউনিট সেল বের করে সেভাবে বের করলাম। তারপরে হচ্ছে এখান থেকে অ্যাটমিক ডেনসিটিটা বের করলাম ফর্মুলা অ্যাপ্লাই করে। অ্যাটমিক ডেনসিটিটা দেখো অনেক হিউজ একটা নাম্বার হবে, এই নাম্বারটা কিন্তু অনেক হিউজ। এটা হচ্ছে 4.4 ইন্টু 10⁻²2। অর্ডারটা খেয়াল করো, 10⁻²2 নাম্বার অফ অ্যাটমস পার সেন্টিমিটার কিউব। এবং এখানে অবশ্যই সবসময় ইউনিটের প্রতি কেয়ারফুল থাকতে হবে। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে এই রিলেটিভ স্পেসিং বের করার জন্য এখানে তোমাকে হচ্ছে এটাকে একটু 1/4 অফ বডি ডায়াগোনাল ওয়ে, মানে এটাকে যখন তুমি ছবি আঁকবা তখন সেইখান থেকে ডায়াগোনালের যে ভ্যালুটা সেটা নিতে হবে। ডায়াগোনালের ভ্যালুটা মূলত হচ্ছে √3 × a, সেটা নেওয়া হয়ে গেল। তাহলে √3 × a, এটাকে হচ্ছে 4 দিয়ে যদি ডিভাইড করো তাহলে হচ্ছে রিলেটিভ স্পেসিংটা পেয়ে যাচ্ছ। তাহলে এটা হচ্ছে তোমার সিঙ্গেল অ্যাটম, এবং এটার স্ট্রাকচারটা হচ্ছে ডায়মন্ড ক্রিস্টাল স্ট্রাকচার। সেখান থেকে তোমাকে এই কয়েকটা জিনিস একটু ফাইন্ড আউট করা লাগছে। পরের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে গ্যালিয়াম আর্সেনাইড, বা এটা হচ্ছে জিঙ্ক ব্লেন্ড স্ট্রাকচারটাকে ফলো করবে। এইখানেও তোমার লেটিস প্যারামিটারটা দিয়ে দেওয়া আছে, এবং সেখান থেকে প্রথমে তুমি ডেনসিটি বের করবা। ডেনসিটি বের করার জন্য ইউনিটটা দেখো গ্রাম পার সিএম কিউবে দেওয়া আছে। তাহলে এই ইউনিটটা একটু খেয়াল করবা, গ্রাম পার সেন্টিমিটার কিউব। তারপরে হচ্ছে তোমার গ্রাম কি হওয়ার কথা, ডেনসিটিটা, ডেনসিটি তো অ্যাটমস পার সেন্টিমিটার কিউব হয়, এটা সম্ভবত জিএম হবে না, এটা অ্যাটমস পার সেন্টিমিটার কিউব হবে ডেনসিটি। আচ্ছা, তারপর হাউ মেনি অ্যাটমস পার সেন্টিমিটার কিউব, বুঝতেছি না এটা। একটাকে মনে হয় স্যার ওই যে ইয়া দিয়ে ভাগ করতে হবে স্যার, ওই যে ইয়ার নাম্বার দিয়ে স্যার, অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ করলে অ্যাটমিক, তাহলে মনে হয় গ্রাম। জি স্যার, ভাগ করলে মনে হচ্ছে আমরা গ্রাম, গ্রামে পাবো। গ্রামটা তো এখানে কোথাও নাই, এখানে তো ন্যানোমিটার আছে। ন্যানোমিটার এটা হচ্ছে সেন্টিমিটারে কনভার্টেড। তারপর এখান থেকে অ্যাটমস পার সিএম কিউব, সেটাও ঠিক আছে। তাইলে হোয়াট ইজ দ্য ডেনসিটি অফ দিস ইন গ্রাম পার সিএম কিউব। আচ্ছা, তারপরে বলা হচ্ছে হাউ মেনি অ্যাটমস পার সিএম কিউব আর দেয়ার। তাহলে অ্যাটমস পার সিএম কিউবটা এখান থেকে এই অ্যাটমিক ডেনসিটিটা বুঝ। আচ্ছা, তাহলে একটু দেখতে হবে যে গ্রাম পার সিএম কিউব দিয়ে কি বোঝাচ্ছে, এটা একটু দেখতে হবে, তোমরা ট্রাই করো। আর অ্যাটমস পার সিএম কিউবটা হচ্ছে তোমার ওই যে পিএফ যেটা। তারপরে হাউ মেনি ভ্যালেন্স ইলেকট্রনস পার সিএম কিউব আর দেয়ার, এটা বের করা যাবে। আর স্যার যে স্যার কেমিস্ট্রিতে স্যার পড়ছিলাম যে স্যার 6.02 × 10⁻23 পরমাণুকে 1 গ্রাম পারমাণবিক ভর বলা হয়, ওই হিসাবে কি ধরা হয়েছে গ্রাম পার সেন্টিমিটার কিউব? হইতে পারে, হইতে পারে। এটা এটা ওখান থেকে একটু দেখে নিতে হবে। আমি সলিউশনটা এখন দেখি নাই, আমি জাস্ট আর কি এক জায়গা থেকে এই জিনিসটা নিয়েছি তোমরা যাতে করো সেই জন্য। আচ্ছা, ট্রাই করো, ট্রাই করো, না পারলে সলিউশন তো আছে। আচ্ছা, তারপরে ক্লোজেস্ট স্পেসিং বের করতে হবে। এই 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 কাজগুলো একটু করতে হবে, এটা একটু হোমওয়ার্ক তোমাদের, হ্যাঁ, চেষ্টা করবো।
আচ্ছা, এখন আমরা একটু দ্রুত আগাই আমাদের স্যার সামনে। একটা কোশ্চেন ছিল স্যার জি আগের পেজে স্যার, এই স্যার আগের পেজে ওই যে উপরে যে স্যার নিয়ারেস্ট নেইবার যেটা, হ্যাঁ জি স্যার, এই যে ফর্মুলাটা স্যার নিচে জি স্যার পরের পেজে জি স্যার, স্যার এই ফর্মুলাটা তো স্যার আমরা স্যার ফার্স্টে স্যার মানে আগের আগের সেমিস্টার স্যার ডেরিভেশন করছিলাম হুম স্যার। হুম এটা হুম। কি স্যার যদি অ্যাটম যদি চেঞ্জ মানে কোনো যদি ক্রিস্টাল স্ট্রাকচার চেঞ্জ করে দেয় তাহলে তো স্যার এটাই চেঞ্জ হয়ে যায়, তখন তো না, এটা স্যার এখন আলাদা। এখন তোমাদের কাজ সহজ করে দেই, তোমাদের জন্য এখন দুইটা স্ট্রাকচার জানলেই হবে, একটা হচ্ছে ডায়মন্ড, একটা জিঙ্ক ব্লেন্ড। তাহলে ডায়মন্ডের ক্ষেত্রে মনে রাখবা 4 দিয়ে ভাগ হবে, জিঙ্ক ব্লেন্ডের ক্ষেত্রে সম্ভবত 8 দিয়ে ভাগ হবে বা সামথিং লাইক দিস। তো জাস্ট এই দুইটা মনে রাখলেই হবে, ডিরাইভেশন করা লাগবে না। অন্য স্ট্রাকচার গুলো আমাদের প্রয়োজনও নাই, কারণ ওই যে বললাম যে সেমিকন্ডাক্টর গুলা এই দুইটা স্ট্রাকচার ফলো করে এবং এই দুইটা স্ট্রাকচারই আমাদের দরকার। এই জন্য আমি দুইটা ম্যাথ কালেক্ট করছি, একটা ডায়মন্ড স্ট্রাকচারের জন্য, একটা জিঙ্ক ব্লেন্ডের জন্য। আর ঠিক আছে। তাহলে স্যার ওই যে এই দুইটার মানে স্যার কোনোটারই স্যার ডেরিভেশন দেখতে হবে না? না 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 না, এগুলোর ডিরাইভেশন আমাদের সিলেবাসে নাই। আমরা এগুলাকে জাস্ট ব্যবহার করা শিখবো, বুঝছো? ডিরাইভেশন আজকের ক্লাস থেকে তোমাদের কোনো ডিরাইভেশনই শেখার প্রয়োজন নেই, তোমরা আমি পরে বলে দিব ক্লাসের শেষে যে কোন জিনিসগুলো বেশি প্রয়োজন। আচ্ছা, এখন আমাদের একটু দ্রুত গতিতে আগাইতে হবে, আমাদের আরো কয়েকটা স্লাইড কভার করার আছে। প্রথমে হচ্ছে ক্রিস্টালোগ্রাফিক প্লেনস এন্ড ডিরেকশনস, এটা কেন আমাদের জানা দরকার। আচ্ছা, তো আমরা যখন একটা ক্রিস্টাল স্ট্রাকচারকে অ্যানালাইসিস করতে যাব, তখন ওই ক্রিস্টাল স্ট্রাকচারের অ্যাটমের অ্যারেঞ্জমেন্টটা আমাদের জানতে হয়, তাই না? আর অ্যাটমের অ্যারেঞ্জমেন্ট জানার জন্য আমাদের প্লেনস এবং ডিরেকশনস এর নলেজ থাকতে হবে। যেমন আমরা যদি দেখি যে কেন জানতে হয়, এটা একটা 2 মার্কসের শর্ট নোট টাইপের কোশ্চেন, অনেক সময় পরীক্ষায় জানতে চাওয়া হয়। ধরো ডিফরমেশন আন্ডার লোডিং, যে কোনো ম্যাটেরিয়ালকে তুমি যদি লোডেড অবস্থায় রাখো, তাইলে তার আকৃতিগত কিছু পরিবর্তন হইতেও পারে। যদি ম্যাটেরিয়ালটা অনেক বেশি রিজিড হয় তাহলে হয়তো পরিবর্তন অনেক কম হবে, আর যদি ম্যাটেরিয়ালটা লুজলি প্যাকড হয় তাহলে কিন্তু তার ডিফরমেশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাইলে ডিফরমেশন আন্ডার লোডিং অকার্স অন সার্টেন ক্রিস্টালাইন প্লেনস এন্ড ইন সার্টেন ক্রিস্টালোগ্রাফিক ডিরেকশন। তার মানে একটা ম্যাটেরিয়াল যখন তুমি ক্রিস্টালটা তৈরি করতেছো তখন এটার মধ্যে ডিফরমেশন হওয়ার সম্ভাবনা আছে, এবং কোন প্লেনে বা কোন ডিরেকশনে ডিফরমেশন হওয়ার সম্ভাবনা বেশি, এটা যদি তুমি আগে থেকে ফাইন্ড আউট করে রাখতে পারো, তাহলে তুমি কি করবা, ডিভাইস ফেব্রিকেশনের সময় ওই ক্রিস্টাল স্ট্রাকচারের ওই জায়গাগুলোকে তুমি অ্যাভয়েড করবে। বুঝতে পারছো? এই যে এটা এখানে বলে দেওয়া আছে, খেয়াল করো, বিফোর উই ক্যান প্রেডিক্ট হাউ মেটেরিয়ালস ফেল উই নিড টু নো হোয়াট মোডস অফ ফেলিওর আর মোর লাইকলি টু অকার। তার মানে আমরা যদি এইটার ফেলিওরের পরিমাণটা বা কিভাবে কোন প্লেনে রাখলে বা কোন ডিরেকশনে রাখলে এটা হচ্ছে তোমার লুজলি প্যাকড হয়ে যাবে, তারপর ওইখানে অ্যাটমের ডেনসিটি কমে যাবে এবং এটা আলটিমেটলি ফেলিওর হবে, সেটা যদি আমরা প্রেডিক্ট করতে পারি তাহলে আমাদের মানে ডিভাইস ফেব্রিকেশনের লস কম হবে, আমরা ওই জায়গাগুলোকে অ্যাভয়েড করব। আর আরেকটা কারণে এটা তোমার জানতে হবে, সেটা হচ্ছে বিভিন্ন প্রপার্টিজ অফ মেটেরিয়ালস যেগুলো আছে, যেমন ধরো ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি প্রপার্টি, থার্মাল কন্ডাক্টিভিটি প্রপার্টি, তারপর ইলাস্টিক মডুলাস প্রপার্টি, এগুলা কিন্তু ক্রিস্টালের ওরিয়েন্টেশন অনুযায়ী চেঞ্জ হয়ে যায়। মনে করো 100 প্লেন, এই 100 প্লেনে একটা ক্রিস্টাল স্ট্রাকচার যতটুকু স্ট্রং বা যতটুকু এপিএফ, এটা হয়তো বা 001 প্লেনে সেরকম না। তাইলে 100 প্লেনটা হবে মোর এপিএফ, 001 প্লেনটা হচ্ছে এপিএফ কম, সেই ক্ষেত্রে এটার ডেনসিটি হবে বেশি, এটার ডেনসিটি হবে কম। তাহলে এই প্লেনে আমরা ক্রিস্টালটাকে ইউজ করব না, আমরা চেষ্টা করব সবসময় 100 প্লেনে ওই ক্রিস্টাল স্ট্রাকচারটাকে ব্যবহার করার জন্য, যাতে তার ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটিটা ভালো হয়, থার্মাল কন্ডাক্টিভিটি ভালো হয়, এই ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা ভালো মতো ইউজ করতে পারি। তো আমাদের জন্য প্লেনস এবং ডিরেকশনস বের করার নির্দিষ্ট কিছু নিয়ম করে দেওয়া আছে, তাই না? আমরা জানি যে আমরা যদি ডিরেকশন বা প্লেন বের করতে হয় তাহলে আমরা মিলার ইন্ডিস ব্যবহার করি, এবং মিলার ইন্ডিসের 3টা কোয়ান্টিটি থাকতেছে, এইচ, কে এবং এল। আমরা যদি এগুলোকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখি তাহলে সেটা বোঝাবে প্লেন, আর আমরা যদি এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখি এইচ, কে, এল এইভাবে, তাহলে সেটা বোঝাবে ডিরেকশন। এবং কোনো একটা ডিরেকশনের সিম্বল হবে এরকম, জাস্ট একটা ভেক্টর কোয়ান্টিটি যেভাবে আমরা প্রকাশ করি। আর প্লেনটা হবে দেখতে কি একটা ভলিউম, এটা হচ্ছে একটা ভলিউম, প্লেনসটা হচ্ছে বেসিক্যালি একটা ভলিউম, আর ডিরেকশনটা হচ্ছে জাস্ট একটা ভেক্টর কোয়ান্টিটিকে যেভাবে আমরা রিপ্রেজেন্ট করি সেইভাবে। আচ্ছা, তাইলে এটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের ওই যে নির্দিষ্ট কিছু নিয়ম মানতে হয়, এগুলো একবার রিডিং পড়বা, তোমাদেরকে এগুলা আগে আমরা শিখায় রাখছিলাম। যেমন কমা টমা ইউজ করা যাবে না, বার মানে নেগেটিভ, এগুলো একটু রিডিং করে নিবা। এখন আমরা কাজের কথায় আসি, ইকুইভ্যালেন্সি অফ ডিরেকশনস অথবা ইকুইভ্যালেন্সি অফ প্লেনস, এই কথার অর্থ হচ্ছে, এটার এক্সাম্পল হচ্ছে যে প্রথমটা, খেয়াল করে দেখো তো, এই দুইটা ডিরেকশন যে সেম অথবা ইকুইভ্যালেন্ট সেটা বোঝা যায় কিনা। একইভাবে এই দুইটা ডিরেকশন যে সেম না বা ইকুইভ্যালেন্ট না সেটা বোঝা যায় কিনা, একটু দেখে আমাকে ঝটপট বলো।
প্রথমে স্যার যে বুঝেছে। প্রথমে যে দুইটা ডিরেকশন দেওয়া আছে সেই দুইটা সেম কিনা, আর পরের দুইটা কেন সেম না বলো তো? স্যার কারণ স্যার একটা হলো স্যার বর্গের কর্ণ, কিউবিকের ক্ষেত্রে দুইটাই স্যার বর্গের কর্ণ, আর টেট্রাগোনালের ক্ষেত্রে স্যার একটা হলো আয়তের কর্ণ আর একটা হলো স্যার হ্যাঁ, বর্গের কর্ণ। রাইট রাইট। এটাকে যদি একটু সুন্দর করে বলতা তাহলে এইভাবে বলতা যে কিউবিক সিস্টেমে প্রত্যেকটা আর্ম সেম, তার মানে এখান দিয়ে যত ডিরেকশন আঁকবা সবগুলো সেম। আর আচ্ছা টেট্রাগোনালের ক্ষেত্রে দুইটা বাহু সেম, একটা কিন্তু ডিফারেন্ট, তাই না? এই জন্য দেখো এই টেট্রাগোনালের ক্ষেত্রে নিচের লেয়ারটা উপরের লেয়ারটা কিন্তু সেম সেম, কিন্তু এই লেয়ার গুলো চেঞ্জ হয়ে গেছে, বাট এইখানে সবগুলাই সেম। তাইলে জিনিসটা কি এরকম যে 1 0 1 যে জিনিস, 1 1 0 একই জিনিস, আবার 0 1 1ও একই জিনিস? জি স্যার। আচ্ছা, আবার যদি আমি এইভাবে বলি যে 1 বার 0 1 বার, তাইলে তাও সেম স্যার। তাও সেম। যদি বলি 1 বার 1 বার 0 তাও সেম। তার মানে এক একটা ডিরেকশনের বা এক একটা প্লেনের আরো কয়েকটা ইকুইভ্যালেন্ট ডিরেকশন অথবা আরো কয়েকটা ইকুইভ্যালেন্ট প্লেন সম্ভব, যেগুলাকে একত্রে আমরা বলি ফ্যামিলি অফ ডিরেকশন অথবা ফ্যামিলি অফ প্লেন। এই যে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, খেয়াল করো 1 2 3, এটাকে আমরা চাইলে 1 2 3 2 1 3 3 1 2 1 3 2 2 3 মানে বিভিন্ন রকম ভাবে লিখতে পারি, এবং প্রতিটার নেগেটিভও সম্ভব, প্রত্যেকটার নেগেটিভও সম্ভব। তাইলে এটা শুধুমাত্র প্রযোজ্য কোন স্ট্রাকচারের মধ্যে? কিউবিকের ক্ষেত্রে স্যার। কিউবিকের জন্য। অন্য কোনোটার ক্ষেত্রে এটা সম্ভব না, শুধুমাত্র কিউবিকের ক্ষেত্রে এটা সম্ভব। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, আমি যদি এইভাবে বলি তোমাদের 0 1 1 আর 1 0 0, এই দুইটা কি সেম হবে ডিরেকশন? ভালো করে স্যার দেখে বলো, 0 1 1 আর 1 0 0 না স্যার, এটা ঠিক সেম হবে না স্যার। সেম হবে না, কেন বলো তো? তার কারণ স্যার এক মানে হ্যাঁ, ফার্স্ট বলো। স্যার আমরা কে এল দুইটার জন্য মান পাইছি স্যার, আর লাস্ট গুড, ইয়ার জন্য স্যার রাইট এইচ এর মানটা পাইছি স্যার। রাইট রাইট রাইট, ভেরি গুড। এখানে দেখো আমরা ইন্ডিস চেঞ্জ করতে পারবো না, এখানে ছিল দুইটা ওয়ান একটা জিরো, এইখানেও দুইটা ওয়ান একটা জিরো হইতে হবে। এখন এই ওয়ানটা কি পজিটিভ না নেগেটিভ, এই ওয়ানটা কি শুরুতে আছে না মাঝখানে আছে, ডাজেন্ট ম্যাটার, শুধু ইন্ডিসটাকে সেম রাখতে হবে। এখানে যেহেতু একটা জিরো দুইটা ওয়ান, এখানেও একটা জিরো দুইটা ওয়ান হইতে হবে। এখন জিরো আগে আছে না ওয়ান আগে আছে, ওয়ান কি বার না পজিটিভ, এগুলা চিন্তা করার দরকার নেই। এই কথাটা দেখো এখানে লেখা আছে, ইন দি কিউবিক সিস্টেম ডিরেকশনস, এবং এটা প্লেনস এর ক্ষেত্রে প্রযোজ্য, একই সূত্র, ডিরেকশনস হ্যাভিং দ্য সেম ইন্ডিস, ডিরেকশন হ্যাভিং দ্য সেম ইন্ডিস রিগার্ডলেস অফ অর্ডার, অর্ডার মানে কার আগে বা পরে কে থাকবে, অথবা সাইন পজিটিভ হবে না নেগেটিভ হবে, আর ইকুইভ্যালেন্ট। তাইলে 0 0 1 আর 1'0 0 দুইটা কিন্তু ইকুইভ্যালেন্ট, 0 0 1 আর 1'0 0 ইকুইভ্যালেন্ট, অথবা 0 1 0 ইকুইভ্যালেন্ট, অথবা উপরে বার থাকলেও ইকুইভ্যালেন্ট। কেন? কারণ এখানে দুইটা জিরো আছে, এইখানেও দুইটা জিরো আছে, এইখানে একটা ওয়ান আছে, এখানেও একটা ওয়ান আছে, সেটা কোন অর্ডারে আছে অথবা পজিটিভ না নেগেটিভ সেটা ডাজেন্ট ম্যাটার। আচ্ছা, এটা একটু মনে রাখবে, ফ্যামিলি অফ ডিরেকশনস অথবা ফ্যামিলি অফ প্লেনস। আচ্ছা, এখন আমাকে একটু বলো, এখন আমরা যদি ক্রিস্টালোগ্রাফিক প্লেনের কথা চিন্তা করি, তাহলে এইভাবে লিখলে সেটা একটা প্লেন বুঝাবে, আর এইভাবে লিখলে সেটা বুঝাবে ফ্যামিলি অফ প্লেনস বা ইকুইভ্যালেন্সি, ইকুইভ্যালেন্সি। এবং এখানেও একই অর্ডার প্রযোজ্য, যে ইন্ডিস গুলা সেম রেখে আমরা অর্ডার এবং সাইন চেঞ্জ করতে পারবো। আচ্ছা, এখন আমাকে বলো যে এইখানে যে চারটা স্যার ক্রিস্টালোগ্রাফ, আগের স্লাইডে একটু যাওয়া যাবে? যে এটাতে না তার আগেরটা? স্যার থ্যাংক ইউ স্যার। না স্যার, দেখার জন্য আর কিছু না স্যার। আচ্ছা আচ্ছা, এখন আমাকে একটু বলো যে এইখানে যে চারটা ক্রিস্টালোগ্রাফিক প্লেন দেখানো হয়েছে, এই চারটার যে তোমার ভ্যালু ধরো এখানে লেখা আছে, আর যেভাবে ড্র করা আছে তোমরা বুঝতে পারতেছো কিনা আমাকে জাস্ট একটু বলো, যে এইখানে যেভাবে লেখা আছে আর যেভাবে আঁকা আছে দুইটা ম্যাচ করে কিনা। সবগুলোর দিকে একটু তাকাও, তাকে মনে মনেই একটু ক্যালকুলেট করো, করে দেখো মিল পাইতেছো কিনা। এখানে একটা জিনিস লক্ষ্য করবা, উপরের দুইটা ছবিতে অরিজিন পয়েন্ট কিন্তু এইখানে, এটা হচ্ছে অরিজিন পয়েন্ট, এটা হচ্ছে অরিজিন পয়েন্ট, এই দুইটা পয়েন্ট না কিন্তু। আর নিচের দুইটা ছবিতে অরিজিন পয়েন্ট হচ্ছে এই জায়গায় এবং এই জায়গায়, এটা এখানে বলে দেওয়া আছে। এখন এখন আমাকে বলো যে বোঝা যাচ্ছে কিনা। প্লেন গুলো স্যার বোঝা যাচ্ছে স্যার, কোনটা কোন প্লেন করতেছে স্যার। বোঝা যাচ্ছে না? আচ্ছা, স্যার তাহলে তাহলে এখন আমাকে বলো, আচ্ছা না, একটা অঙ্ক দিব এই চারটার মতোই, একটা অঙ্ক করতে দিব একটু পর, তাহলে তখন সেটা পারতে হবে।
তাহলে এইগুলো একটু দেখে রাখো আরেকবার, পজিটিভ নেগেটিভ এগুলো একটু দেখে রাখো। আচ্ছা, এখন আমাকে দেখে বলো যে এইখানে বলা হচ্ছে 0 1 0 একটা প্লেন এবং তার ইকুইভ্যালেন্ট একটা প্লেন হচ্ছে 0 1'0। আমাকে বলো তো এইটার ইকুইভ্যালেন্ট প্লেন কয়টা সম্ভব হইতে পারে? 0 1 0 এটার ইকুইভ্যালেন্ট প্লেন কি শুধু এই একটাই নাকি আরো অনেকগুলো সম্ভব বলো তো? 8টা হবে নাকি স্যার? 8টা। 8টা হবে, রাইট রাইট, 8টা হবে। কিভাবে দেখো আমরা যদি একটু হিসাব করি, 0 1 0 1 0 0 0 0 1, তাই না? তারপরে ধরো আর কিভাবে প্লেস করা যায়, 1 0 1 0 1 0 0 0 0 1, তাহলে এক দুইটা জায়গায় বসতে পারে, মানে তিনটা জায়গায় বসতে পারে, শুরুতে মাঝখানে পরে। 6টা হবে নাকি 8টা হবে? হিসাব করো। তারপরে হবে 0 1'0, তারপরে হবে 1'0 0, আবার হবে 0 0 1'। এই 6টা হবে নাকি আরো সম্ভব? হ্যাঁ 6টা হবে। 6টা হবে না? আচ্ছা, তাহলে এইটার ক্ষেত্রে 6টা হবে, কিন্তু অন্য জায়গায় আরো বেশি হইতে পারে। ঠিক আছে, এইটার ক্ষেত্রে 6টা হবে, কারণ একের প্লেসমেন্ট 3 রকম ভাবে হইতে পারে, নেগেটিভ হইলেও 3 রকম ভাবে হইতে পারে, তার মানে 3 3 6 রকম হবে, যেহেতু এখানে 1 একটাই আছে। বুঝছো? 8 রকম হইতে পারে কিন্তু অস্বাভাবিক না, অন্য কোনো একটা স্ট্রাকচার। 0 না থাকলে তো হইতো না স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। এখানে যদি 1 ধরো, একটা 0 কম হয়ে দুইটা 1, ধরো জিনিসটা যদি এরকম হয় যে 1 1 0, তাইলে কিন্তু 0 1 1, তারপরে 1 0 1, তারপরে তারপরে আর কি হইতে পারে? স্যার নেগেটিভ স্যার, 1 আর নেগেটিভ। নেগেটিভ গুলো হইলেও তো আবার সেই 3টাই হবে নাকি স্যার আরো স্যার বেশি? আমার মনে হয় কি স্যার, যদি দুইটা নাম্বার সেম থাকে তাহলে 6টা আসবে, আর যদি আচ্ছা তিনটা ডিফারেন্ট নাম্বার হয় তাহলে 8টা আসবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সেটা হইতে পারে। তাহলে এগুলা তোমরা প্র্যাকটিস করে বের করবা, ঠিক আছে? এগুলা কিন্তু একটা মানে একটা ইন্টারেস্টিং বিষয়, এগুলা খুব মানে বোরিং কিছু না। তোমরা একটু কম্বিনেশন গুলা, পারমুটেশন কম্বিনেশন করে করে দেখবা যে কিভাবে কিভাবে চেঞ্জ করা যায়। যদি 3টা 1 হয় তাহলে সেটাকে কিভাবে কিভাবে চেঞ্জ করা যায়, বা ধরো 1 2 3 হয় বা 1 2 1 হয়, তাহলে সেটাকে কিভাবে কিভাবে চেঞ্জ করা যাবে একটু দেখবা, হ্যাঁ? আচ্ছা, তাইলে এখানে যেটা বলতেছিলাম যে ফ্যামিলি অফ প্লেনস, তাহলে তোমরা এটা ধরতে পারছো যে এটাকে আরো বিভিন্ন রকম ভাবে করা যাবে, এবং একই রকম ভাবে ফ্যামিলি অফ ডিরেকশনসও করা যাবে। আচ্ছা, এখন আমাকে বলো কতক্ষণ সময় আছে? আচ্ছা, সময় আছে। তোমাদেরকে আমি 2 মিনিট সময় দিব, তোমরা আমাকে দুইটা জিনিস বের করে দিবা। প্রথমটা হচ্ছে একটা প্লেন ড্র করো 1 1 0 নামে, এবং তার উপর একটা ডিরেকশন ড্র করো 1 1 0 নামে, এবং আমাকে বলো হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দিস টু। 110 প্লেন এবং 110 ডিরেকশন, এই দুটো ড্র করে আমাকে বলো হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দিস টু। এবং তারপর আমাকে বলবা হচ্ছে এখানে যে ডি নাম্বার ফিগারটা আছে, এই ডি নাম্বার ফিগারটার প্লেন কত এবং তার সাথে ডিরেকশনটা কত হবে, যেই ডিরেকশনটা হচ্ছে নর্মালি আছে। নর্মাল মানে হচ্ছে 90 ডিগ্রিতে আছে, নর্মাল মানেই হচ্ছে 90 ডিগ্রি বা পারপেন্ডিকুলার। তাহলে প্রথমে এটা করো, 1 নাম্বারটা করো, 1 নাম্বারটা করতে পারলে 2 নাম্বারটা অটোমেটিক হয়ে যাবে। একটু চেষ্টা করো। হইলে বলবা, যাদের হবে তারা একটু আওয়াজ দিও। স্যার প্রথমটা হচ্ছে 110 প্লেনের সাথে 110 ডিরেকশনটা কিভাবে আছে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে? 90 হবে কি স্যার? 90 হবে, রাইট, 90 হবে। কারণ তুমি চিন্তা করো, ধরো প্লেন মানে কি বলছিলাম, একটা মানে একটা জায়গা, সিম্পলি একটা জায়গা। ধরো তোমার টেবিলটা হচ্ছে একটা 100 প্লেন, এর উপর যদি একটা কলম রাখো তাহলে সেটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তার মানে হচ্ছে যখন একটা প্লেন এবং একটা ডিরেকশন সেম সেম হয়, খেয়াল করো, একটা প্লেন এবং একটা প্লেন এবং একটা ডিরেকশন যদি সেম সেম হয় তাহলে তারা একটা আরেকটার সাথে 90 ডিগ্রিতে থাকবে বা পারপেন্ডিকুলারলি থাকবে।
এই 90 ডিগ্রি বা পারপেন্ডিকুলার কথাটাকে বইয়ের ভাষায় সুন্দর করে বলে হচ্ছে ডিরেকশন। এটাকে বলে নর্মাল ডিরেকশন। নর্মাল ডিরেকশন 90 ডিগ্রি মানেই হচ্ছে নর্মাল ডিরেকশন। তাহলে এইখানে যদি এই দুইটা 90 ডিগ্রি করে থাকে, তাইলে এখন আমাকে বলো ডি নাম্বারের কোন প্লেন এবং কোন ডিরেকশন 90 ডিগ্রিতে আছে? 1 1 1 স্যার, মানে ওয়ান এ ওয়ান 1 ওয়ান 1 ওয়ান। স্যার, আরেকবার বলো, ওয়ান ওয়ান ওয়ান। 1 ঠিক আছে, ও -1 হবে স্যার একটা। কোনটা মাইনাস কোনটা হবে? ওয়াইটটা স্যার, মাঝখানে ওয়াই এরটা, রাইট, এক্স্যাক্টলি, গুড। ওয়ান ওয়ান প্রাইম ওয়ান হবে। তাইলে এইটা যদি আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখি এটা বুঝাবে প্লেন, আর আমি যদি থার্ড ব্র্যাকেট দিয়ে ওয়ান ওয়ান প্রাইম ওয়ান লিখি এটা বুঝাবে ডিরেকশন, এবং এই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি বা পারপেন্ডিকুলার বা নর্মাল, যে নামই ডাকো। তাইলে বোঝা যাচ্ছে মানে হচ্ছে প্রত্যেকটা প্লেনের সাথে তার ডিরেকশনটা 90 ডিগ্রিতে আছে। প্রতিটা প্লেনের সাথে তার ডিরেকশনটা 90 ডিগ্রিতে আছে। অন্য ডিরেকশন গুলা কিন্তু 90 ডিগ্রিতে থাকবে না, শুধু ওই ডিরেকশনটাই, যে প্লেন সেই ডিরেকশনটাই তাদের সাথে 90 ডিগ্রিতে থাকবে। তাহলে একইভাবে এ বি এবং সি বের করবা, এটা তোমাদের হোমওয়ার্ক। এখন আমরা অলমোস্ট আমাদের আজকের ক্লাসের শেষের দিকে চলে আসছি। এখানে হচ্ছে এই ক্রিস্টাল সলিড গুলাকে একটু সামারি করে বলে দেওয়া আছে যে অলমোস্ট 90% মেটেরিয়াল হচ্ছে ক্রিস্টালাইন। তারপর এই ক্রিস্টালাইনের মধ্যে ডায়মন্ড এবং গ্রাফাইট হচ্ছে আমাদের জন্য সবচেয়ে জরুরি কার্বন স্ট্রাকচার। তারপরে সল্ট গুলো আছে, তারপরে মানে সবকিছুই হচ্ছে ক্রিস্টাল স্ট্রাকচার ফলো করে আলটিমেটলি। তারপর ক্রিস্টাল গুলো রেগুলার রিপিটিং অ্যারেঞ্জমেন্ট, মেজরিটি অফ সলিডস এগুলো ক্রিস্টাল স্ট্রাকচার ফলো করে, এরা স্টেবল অবস্থায় থাকে, টেম্পারেচার প্রেসার চেঞ্জ না করলে স্টেবিলিটি চেঞ্জ হবে না। তারপরে ক্রিস্টালাইন অ্যারেঞ্জমেন্টের মধ্যে পেকিং ফ্যাক্টরটা জরুরি, এবং পেকিং ফ্যাক্টর অনুযায়ী তুমি ইন্টারমলিকুলার এনার্জিটা সম্বন্ধে ধারণা পাবা। এপিএফ বেশি মানে ক্লোজলি প্যাক, তার মানে এদের এনার্জি বেশি। আর এপিএফ কম হওয়া মানে লুজলি প্যাক, তার মানে এদের এনার্জিটা কম। তার মানে লুজলি প্যাকড হলে এনার্জি কম সাপ্লাই দিলে ভেঙে যাবে, ক্লোজলি প্যাকড হলে এনার্জি বেশি সাপ্লাই দিলে তারপরে সেটা ভাঙবে। আচ্ছা, তারপরে একটা ক্রিস্টালাইন সলিডকে তুমি যদি একটা স্পেশাল কাইন্ড অফ মেশিন এসটিএম বা স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপ এরকম মেশিনের মধ্যে দেখো, তাহলে মাইক্রোস্কোপ গুলা তোমাকে ম্যাগনিফিকেশনের মাধ্যমে এরকম এরা যে রেগুলার প্যাটার্ন, এদের যে ক্রিস্টালাইন একটা নেচার সেটা তোমাকে শো করবে এসটিএম মেশিনের সাহায্যে। এসটিএম মেশিনের ভিডিও টিডিও তোমরা ইউটিউবে পাবা, একটু সার্চ করে দেখবা যে এসটিএম দিয়ে কিভাবে ক্রিস্টাল স্ট্রাকচারকে তুমি বুঝতে পারবা যে ঠিক কিভাবে তারা আছে, ঠিক কোন কোন জায়গায় অ্যাটমের প্লেসমেন্ট গুলো আছে। ক্রিস্টাল ডিফেক্টস হচ্ছে লাস্ট টপিক। এখানে হচ্ছে আমাদের মূলত তিনটা ডিফেক্টস নিয়ে আমরা আলোচনা করব, যেগুলো সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে বেশি ঘটে। একটা হচ্ছে ধরো এই হচ্ছে একটা ইউনিট সেল, এই ইউনিট সেলের এই পয়েন্টটাতে একটা অ্যাটম থাকার কথা কিন্তু কোনো কারণে সেটা নাই, একটা সিঙ্গেল অ্যাটম কোনো কারণে মিসিং হয়ে গেছে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে পয়েন্ট ডিফেক্ট, পয়েন্ট ডিফেক্ট। আবার যদি এরকম হয় যে একসাথে গ্রুপ অফ অ্যাটম মিসিং হয়ে গেছে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে লিনিয়ার ডিফেক্ট। লিনিয়ার ডিফেক্ট যদি একসাথে এরকম অনেকগুলা চেঞ্জ হয়। আর এরকম যদি হয় যেটা শেপই চেঞ্জ হয়ে গেছে, ধর এটা শেপ থাকার কথা ছিল একটা স্কোয়ার, শেপটা চেঞ্জ হয়ে একটু এরকম ডিফরমেশন হয়ে গেছে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে প্ল্যানার ডিফেক্ট। তাহলে একটা হচ্ছে পয়েন্ট ডিফেক্ট, যখন একটা সিঙ্গেল অ্যাটম মিসিং হবে, যদি গ্রুপ ধরে মিসিং হয় তাহলে হচ্ছে লিনিয়ার, এবং যদি শেপ চেঞ্জ হয়ে যায়, ডিফরমেশন হয়, তাহলে সেটাকে আমরা বলবো প্ল্যানার ডিফেক্ট। এই তিনটা ডিফেক্টই মূলত সেমিকন্ডাক্টর মেটেরিয়ালের ক্ষেত্রে বেশি হয়। এর বাইরেও আরো কিছু রকম ডিফেক্ট সম্ভব, সেগুলো আসলে এই মুহূর্তে আমাদের দরকার নাই। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের ক্রিস্টালোগ্রাফি সম্বন্ধে পড়াশোনা। আরেকবার একটু তোমাদেরকে বলে দেই যে কোন স্লাইড গুলো তোমরা বেশি করে দেখবা। এইখান থেকেও আবার বলতেছি কোনো কিছুই মুখস্থ করবে না, কারণ এখন যেহেতু আমাদের ওপেন বুক সিস্টেম চলতেছে, তোমাদের সামনে ম্যাটেরিয়াল গুলা থাকবে, তোমরা জাস্ট মাথাটাকে কাজে লাগায় একটু জিনিসপত্র গুলা অ্যানালাইসিস করবা। যেমন প্রথমে হচ্ছে আমরা ওই যে ইউনিট সেলটা কেন জরুরি সেটা বলছিলাম, ইউনিট সেল থেকে কি কি ফাইন্ড আউট করতে পারি, কিউবিক সিস্টেমটা কিভাবে গঠন সেটা একটু দেখবা। তারপরে হচ্ছে ডায়মন্ড ক্রিস্টাল স্ট্রাকচার, এটা দেখতে হবে। আবার বলতেছি সিঙ্গেল অ্যাটম ডায়মন্ড ফলো করে, সো তোমাদের প্রশ্নটা কিন্তু ওইভাবে আসবে। এখন কিন্তু প্রশ্ন সৃজনশীল, সরাসরি বলে দেওয়া হয় না যে ডায়মন্ড এক্সপ্লেন করো, বলে দেওয়া হবে সিলিকন একটা সেমিকন্ডাক্টর মেটেরিয়াল, সিলিকন যে স্ট্রাকচারটা ফলো করে সেটা নিয়ে আলোচনা করো, ঠিক আছে? অথবা বলে দেওয়া হইলো যে জিঙ্ক সালফাইড অথবা ধরো অ্যালুমিনিয়াম আর্সেনাইড, এটা একটা কম্পাউন্ড সেমিকন্ডাক্টর, এখন এই ধরনের কম্পাউন্ড সেমিকন্ডাক্টর কোন স্ট্রাকচারটা ফলো করে সেটাকে নিয়ে আলোচনা করো, ঠিক আছে? মানে একটু একটু অন্যরকম ভাবে প্রশ্নটা দেওয়া হলো। তারপরে ধরো এই দুইটা ম্যাথ একটু করবা, আমাদের প্রথম কুইজের জন্য এগুলো দরকার, সেমিস্টার ফাইনালের জন্য এগুলো প্রয়োজন না, শুধু এই প্রথম কুইজের জন্য একটু দরকার হবে। তারপর হচ্ছে প্লেনস ডিরেকশন বের করা শিখবা। প্রথম পরীক্ষায় এখান থেকে কুইজে অনেক কিছু থাকবে প্লেনস এবং ডিরেকশনস থেকে, ফ্যামিলি অফ প্লেন, ফ্যামিলি অফ ডিরেকশন, ইকুইভ্যালেন্সি প্লেন, এগুলো অনেক জরুরি। আচ্ছা, তারপরে হচ্ছে
একদম লাস্টে ডিফেক্টস গুলা থেকে পড়াশোনা করবা। 2 মার্কের একটা ছোট প্রশ্ন অনেক সময় জানতে চাওয়া হয় যে কি কি ধরনের ডিফেক্ট আছে এবং সেগুলা কিভাবে আসে, মানে কোনটাকে কোন ডিফেক্ট বলা হয় আর কি, সেটা একটু জেনে নিলা। এই শেষ। তাইলে এর বাহিরে তোমরা 3-1 এ বা মডার্ন ফিজিক্সে যা কিছু পড়াশোনা করছো সেটাও মনে রাখতে হবে, আর আমরা আজকে যা ক্লাসে যা কিছু দেখাইলাম এটা তোমরা আরেকবার একটু পড়াশোনা করবা। আচ্ছা, এখন বলো কোনো প্রশ্ন আছে? স্যার এটা কোন চ্যাপ্টার বলছেন স্যার বইয়ের চ্যাপ্টার 1 এটা হচ্ছে তোমার স্ট্রিটম্যানের বইয়ের, আর চ্যাপ্টার 2 নিউম্যানের বইয়ের। তবে চ্যাপ্টার 1-2 তে হয়তো তুমি এখানে যা কিছু দেখছো সবকিছু এইভাবে নাও পেতে পারো, কারণ এই ম্যাটেরিয়াল গুলো আসলে এসও কাসাপের বই বা অন্য আরো 2-1টা বই থেকে নেওয়া হয়েছে। তো স্লাইডে যা কিছু আছে এতটুকু অন্তত পড়াশোনা করতে হবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে আল্লাহ হাফিজ। উইকেন্ড ঠিক মতো কাটাও, সবাই সাবধানে থাকবা। রবিবার দিন আমাদের আবার ক্লাস হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।